আমরা আজকে শুরু করে দিই। আমাদের আজকে অধ্যায়ের নাম হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম। তো অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে যেগুলো আছে সেগুলো একটু দেখে নিই। পারচেজ জার্নাল আছে, সেলস জার্নাল আছে, ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে শিখব। ঠিক আছে, তো জার্নালগুলোকে আমরা প্রথমে 4টা ভাগে বিভক্ত করছি। নর্মালি জার্নালকে 2 ভাগে বিভক্ত করা হয়, জেনারেল জার্নাল, স্পেশাল জার্নাল। তো স্পেশাল জার্নালের আবার 4টা ভাগ আছে। বিশেষ জাবেদায়, অর্থাৎ ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, 4টা ভাগে আমরা বিভক্ত করছি। তো এখন জানবো আগে যে পারচেজ জার্নাল বা ক্রয় জাবেদা কি এবং এখানে কি কি আসে। যে জাবেদা বইতে কেবলমাত্র ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয় তাকে কি বলবো আমরা? ক্রয় জাবেদা। অর্থাৎ শুধু ধারে পণ্য বিক্রয় গুলো এখানে আসবে, আর কিছু এখানে আসবে না। তারপরে পারচেজ জার্নালকে আবার 2টা ভাগে বিভক্ত করা হয় কলামের ভিত্তিতে। তো একটা হলো সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল, একটা হলো মাল্টি কলাম পারচেজ জার্নাল। তো সিঙ্গেল কলাম পারচেজ জার্নালে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় ক্ষেত্রে এই এক গড় ক্রয় জাবেদা ব্যবহৃত হয়। অর্থাৎ শুধু যদি দেখো যে শুধু পণ্য ক্রয় করছে বাকিতে এবং কোশ্চেনে বলে দিচ্ছে সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল করতে, তখন আমরা করব এই ছকটা। হ্যাঁ, তো ছকটা একটু দেখি। ছকটার মধ্যে থাকবে প্রথমেই ডেট থাকবে, অ্যাকাউন্টস ক্রেডিটেড থাকবে। আমরা জানি কি পারচেজ সবসময় ডেবিট হয় না, পারচেজ ডেবিট হয়। তো পারচেজ যদি ডেবিট হয় তাহলে ক্রেডিটের যে নামগুলো, সেই ক্রেডিটের নামগুলো আমরা এখানে লিখবো, একটা খতিয়ানের মতো। ঠিক আছে, তার মানে আমরা এই উপরে যে হেডিং থাকে তার বিপরীত নামগুলো আমরা অ্যাকাউন্টস ক্রেডিটের ঘরে বসাবো। টার্মস যদি থাকে বসাবো, আর শর্ত সমূহ, রেফারেন্স নাম্বার থাকলে এগুলো বসাবো, ইনভয়েস থাকলে এগুলো বসাবো। তারপরে আমরা এখানে কি লিখছি যে নর্মাল আমরা পণ্য যদি ক্রয় করি বাকিতে, তখন আমরা জার্নাল কি দেই? পারচেজ বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট দেই, অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করি। ঠিক আছে, পারচেজ বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট লিখি। তো আমাদের অঙ্ক যদি পিরিয়ডিক্যাল সিস্টেমে হয় তাহলে আমরা লিখবো পারচেজ, আর পারপিচুয়াল সিস্টেমে হলে আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। পিরিয়ডিক্যাল সিস্টেম এবং পারপিচুয়াল সিস্টেমটা কি সেটা আমরা এখানে অল্প একটু জানবো, আর ডিটেলস এটার উপরে একটা অধ্যায় আছে পারপিচুয়াল এবং পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে, ওইখানে আমরা আরো ডিটেলসে শিখবো। তো আমরা এইখানে যদি দেখি যে পিরিয়ডিক্যাল সিস্টেম বলছে তাহলে আমরা লিখবো পারচেজ, মানে আমরা নর্মাল আগে যেভাবে জাবেদা করে আসতাম, জার্নাল দিতে বলতো ক্রয়ের জাবেদা কি, যদি বাকিতে পণ্য ক্রয় করে তাহলে ক্রয় ডেবিট, আর পাওনাদার ক্রেডিট লিখতাম, ওইভাবে লিখবো। আর পারপিচুয়াল বলতে আমরা ক্রয়কে ক্রয় হিসেবে না ধরে এটাকে ইনভেন্টরি হিসেবে ধরি, মজুত পণ্য হিসেবে ধরি, তখন পারচেজের জায়গায় আমরা কি লিখবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। কখন? যখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলবে। এরপর আসি মাল্টি কলাম। তো যে জাবেদায় বাকিতে পণ্য ছাড়াও অন্যান্য ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য আলাদা আলাদা ঘর রাখা হয় তাকে বহু করা ক্রয় জাবেদা বলে। অর্থাৎ এখানে ক্রয় বাকিতে পণ্য ক্রয়, এটা তো আসবেই। আরো কোনো কিছু যদি বাকিতে ক্রয় করে, অর্থাৎ যে কোনো জিনিসই যদি বাকিতে ক্রয় করে তাহলে এই ঘরটার মধ্যে আমাদের দেখাইতে হবে। তো এখানে কি কি থাকবে? সেম আগেরটার মধ্যে ডেট, এখানেও ডেট আছে, অ্যাকাউন্টস ক্রেডিটেড, এখানেও অ্যাকাউন্টস ক্রেডিটেড আছে, টার্ম আছে, রেফারেন্স আছে, ইনভয়েস নাম্বার আছে, অ্যাকাউন্টস পেয়েবলের জন্য একটা ঘর দিছি, পারচেজের জন্য একটা ঘর দিছি। আর এইখানে আমাদের অফিস সাপ্লাইস ডেবিট দিব, স্টোর সাপ্লাইসকে ডেবিট দিব। ঠিক আছে, আর আদার কোনো যদি এই দুইটা ছাড়াও যদি কোনো কিছু বাকিতে কেনে সেগুলো আমরা আদার্সের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার লিখবো, রেফারেন্স নাম্বার লিখবো, আর টাকাটা বসায় দিব। ঠিক আছে, এটা হলো মাল্টি কলাম। সিঙ্গেল কলাম এবং মাল্টি কলাম, 2টা কলামে পারচেজ জার্নাল। এটা পিরিয়ডিক্যালও হইতে পারে, পারপিচুয়াল সিস্টেমেও হইতে পারে। এরপরে আছে সেল জার্নাল। সেল জার্নাল মানে বিক্রয় জাবেদা। এখানে শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয়ের লিপিবদ্ধ হবে। বিক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে বিক্রয়ের লেনদেন সমূহ লিপিবদ্ধ হবে। তো এটা হলো আগেরটার উল্টা অনেকটা। ডেট থাকবে অ্যাকাউন্টস ক্রেডিটেড, কারণ বিক্রয় সবসময় ক্রেডিট, যেমন আদার যে অ্যাকাউন্ট গুলো আছে সব হবে ডেবিট। এই জন্য টাইটেল দেওয়া হয়েছে কি অ্যাকাউন্টস ডেবিটেড। টার্ম থাকবে, রেফারেন্স থাকবে, ইনভয়েস থাকবে। আমরা নর্মাল বিক্রয় জার্নাল যেটা দিই সেটা এখানে লিখছি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, কারণ এখানে সব লেনদেনই হবে বাকিতে। নগদে লেনদেন হলে এটা এখানে আসবে না। এটা হলো পিরিয়ডিক্যাল সিস্টেমে বললাম যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। যদি পারপিচুয়াল সিস্টেম হয়
তাহলে এগুলো তো ঠিক থাকবেই, অর্থাৎ 1 2 3 4 5 6টা তো ঠিক থাকবেই, সাথে আরেকটা ঘর বাড়তি দিতে হবে। তার মানে কি, তুমি যদি বড়টা শেখো তো ছোটটা তোমার অটোমেটিক হয়ে যাইতেছে নাকি। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই ঘরটা মনে রাখলে যদি পিরিয়ডিক্যাল সিস্টেমে হয় তাহলে তোমার এই ঘরটা দেওয়ার প্রয়োজন হইতেছে না। ঠিক আছে, তার মানে কি এখানে দুইটার মধ্যে একটা শিখলেই হবে, দুইটা শখের মধ্যে। তো অঙ্কের ডিপেন্ড করতেছে পিরিয়ডিক্যাল নাকি পারপেচুয়াল। পারপেচুয়াল হলে পুরোটাই করবো, পিরিয়ডিক্যাল হলে এই লাস্টের ঘরটা দিব না। এরপর আসি নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা কি আসবে? সব ধরনের নগদ প্রাপ্তি যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলে। অর্থাৎ তুমি নগদে পণ্য বিক্রি করো বা কারো কাছ থেকে নগদে টাকা পাও, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কি করব, নগদ প্রাপ্তি জাবেদায় বসাবো। এখানেও দুইটা পার্ট, পিরিয়ডিক্যাল সিস্টেম, পারপেচুয়াল সিস্টেম। তুমি যদি শুধু পারপেচুয়ালটা মনে রাখবা, পিরিয়ডিক্যাল এমনি পেরে যাবা, কারণ পারপেচুয়ালি একটা ঘর বেশি হয়, ওই ঘরটা বাদ দিলে আমি পিরিয়ডিক্যাল পেয়ে যেতে। আমরা ওই পারপেচুয়াল না দেখে, পিরিয়ডিক্যাল না দেখে পারপেচুয়ালটাই দিয়ে খেয়াল করি। ডেট থাকবে অ্যাকাউন্টস ক্রেডিট। কেন ক্রেডিট লিখলাম? কারণ ক্যাশ রিসিভ করলে ক্যাশ ডেবিট হয়, তার মানে বাকি সকল অ্যাকাউন্টগুলো ক্রেডিট হবে। এই জন্য এখানে অ্যাকাউন্টস ক্রেডিটেড টাইটেল দিছি। ঠিক আছে, ডেবিট ক্রেডিটে যাতে সমস্যা না হয়, তুমি জাস্ট খালি দেখবা যে এখানে যেটা দিছে এটা আমার কি ডেবিট নাকি, এটা উল্টাটা হলে এখানে লেখা হবে। রেফারেন্স থাকবে, ইনভয়েস থাকতে পারে, ওগুলা ক্যাশ থাকবে। ঠিক আছে, কারণ টাকা তুমি কি নগদে পাবা না, এই জন্য কি লিখছি এখানে ক্যাশকে ডেবিট করছি। আর আরেকটা জিনিস কি হবে, সেলস ডিসকাউন্ট। ঠিক আছে, বিক্রয় বার্তা ডেবিট হবে। আর ক্রেডিট হবে কি কি, কার কাছ থেকে তুমি টাকা পাইতে পারো, বাকির টাকা পাইতে পারো, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট লিখছি। বিক্রি করে টাকা পাইতে পারো, এই জন্য সেলস ক্রেডিট লিখছি। আরো অনেক ওয়েতে তুমি টাকা পেতে পারো, এই জন্য আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট দিছি। আর বাড়তি এই ঘরটা দেওয়া লাগছে আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এই কারণে, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমাদের মনে রাখতে হবে ক্যাশ রিসিভ জার্নালে যদি করতে বলে তাহলে টাকার ঘর হবে 1 2 3 4 5 6টা। কখন? যখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলবে। আর যখন পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম বলবে তখন টাকার ঘর হবে 5টা, 2টা ডেবিট, 3টা ক্রেডিট। এই অঙ্কগুলোর সুবিধাটা কি, তুমি গড়টা পারলে ইজিলি তুমি ঘরের মধ্যে মান বসায়, মানে জাবেদা করে করে বসায় দিতে পারবা। ঠিক আছে, এটা একটু ইজি আছে চ্যাপ্টারটা। ক্যাশ পেমেন্ট জার্নালেও দুইটা, ক্যাশ পেমেন্টের আরেকটা নাম হলো ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল, অর্থাৎ নগদ প্রদান জাবেদা। সব ধরনের নগদ প্রদান যে জাবেদায় লিপিবদ্ধ করা হবে তাকে আমরা বলবো নগদ প্রদান জাবেদা। তো এইখানেও টাকার উপর প্রথমে কি 5টা, পিরিয়ডিক্যাল সিস্টেমে 5টা থাকবে। তো এখানে যেহেতু ক্যাশ দিতেছি তার মানে ক্যাশ ক্রেডিট, আর বাকি সব অ্যাকাউন্টগুলো ডেবিট, এই জন্য অ্যাকাউন্টস ডেবিটেড লিখছে। রেফারেন্স লিখছে। তখন আদার্স লিখছিলাম ক্রেডিট, এখন হয়ে যাবে ডেবিট। তখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কে করছিলাম ক্রেডিট, এখন হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। তখন সেলসকে লিখছিলাম ক্রেডিট, পারচেজ হয়ে যাবে ডেবিট। তখন সেলস ডিসকাউন্টকে লিখছিলাম ডেবিট, পারচেজ ডিসকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। তখন ক্যাশকে লিখছিলাম ডেবিট, আর এখন ক্যাশ হয়ে যাবে ক্রেডিট, মানে পুরাটাই এটার উল্টা। ঠিক আছে, আর ক্যাশ পেমেন্ট জার্নালে যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয় তখন গড় একটা না বেড়ে উল্টা আরো কমে যায়। হ্যাঁ, গড় হবে 4টা। ঠিক আছে, 4টা ঘর হবে এখানে। তো কি কি ঘর হবে? আদার্সটা ঠিক থাকবে, অ্যাকাউন্টস পেয়েবল থাকবে, এই দুইটা মিলে একটা ঘর হবে। হ্যাঁ, অর্থাৎ এই যে এই পারচেসের যে কাজটা, এই পারচেসের কাজগুলো সব হবে আদার্সের সাথে। আর এই যে পারচেস ডিসকাউন্ট, ঠিক আছে, এই পারচেস ডিসকাউন্টের জন্য আমরা লিখছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, আর এই ক্যাশের জন্য ক্যাশ লিখছি। তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে 4টা জিনিসকে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডাকি। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি কি? পারচেসকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডাকি, পারচেস ডিসকাউন্টকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডাকি, তারপরে ফ্রেড ইন অর্থাৎ ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন থাকলে এটাকেও আমরা কি লিখি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখি। পারচেস রিটার্ন থাকলেও এটাকে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখি। এই 4টা জিনিসকে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো কখন? যখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয়। তো আমি যদি এই অঙ্কের মধ্যে এটাকেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি ধরি, আবার এটাকেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি ধরি, তখন তো সমস্যা হয়ে যাবে, কারণ একটা হলো ডেবিট, একটা হলো ক্রেডিট। এই জন্য কি করা হয়েছে, ডিসকাউন্টের জন্য আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখছি, আর এই পারচেসকে আমরা আদার্সের মধ্যে শো করবো। যদি কোনো পণ্য বিক্রয় করা হয় তাহলে আমরা আদার্সে ওই অ্যামাউন্টটা বসাই দিব। ঠিক আছে, তো প্রথমে আমরা যে অঙ্কটা দেখবো সেটা হলো ক্যাশ রিসিভ জার্নাল। এই জার্নালের একটা অঙ্ক দেখবো আমরা। ঠিক আছে, তো যাই প্রথম অঙ্কে আমরা।
অনেকবার আসছে অঙ্কটা, ইম্পর্টেন্টও, আমাদের সাজেশনে মনে একটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তার কথা বোঝা যায় না। হ্যাঁ ক্লিয়ার না? ক্লিয়ার বোঝা যায় না নাকি? এখন বোঝা যায়? বুঝতে পারতেছো কথা? হ্যালো হ্যালো। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আমরা যে অঙ্কটা দেখবো সেটা 2002 সালে আসছে, 13 সাল, 16 সালে মার্কেটিং, 18 সাল ম্যানেজমেন্ট ফাইন্যান্স, এগুলোতে আসছে। এটা কাইসুকি মিলের বইয়ের আমরা 270 নাম্বার পেজের অঙ্ক। তো এটা ইন্ডিয়ান একটা বই, এই বই থেকে আমাদের ম্যাক্সিমাম অঙ্কই আসে। তো বলতেছে এবিসি কোম্পানি ইউজিং 6 কলাম রিসিপ্ট জার্নাল উইথ দ্য ফলোইং কলাম। প্রথমে ক্যাশ দিছে, সেলস ডিসকাউন্ট, তারা কিন্তু ঘর দিয়ে দিছে, পরীক্ষা থাকতেও পারে এই লেখাটা, নাও থাকতে পারে। তোমার সুবিধার্থে তারা দিয়ে দিছে যে ক্যাশের একটা ঘর হবে, সেলস ডিসকাউন্টের একটা ঘর হবে, ক্যাশ রিসিভ ক্রেডিটের একটা ঘর হবে, সেলস ক্রেডিটের একটা ঘর হবে, আদার্স অ্যাকাউন্ট ক্রেডিটের একটা ঘর হবে, কস্ট অফ গুডস সোল্ডের একটা ঘর হবে, এবং ইনভেন্টরি, হ্যাঁ ইনভেন্টরি ক্রেডিটের একটা ঘর হবে, ক্যাশ রিসিভ ট্রানজ্যাকশন ফর দ্য মান্থ অফ জুলাই 2019 আর এস ফলো। তো আমরা এখন কি করবো, ওরা যেভাবে ঘর দিছে আমরা ওইভাবে ঘরটা করে নিব। প্রথমে থাকবে এবিসি কোম্পানির নাম, ঠিক আছে, এবিসি কোম্পানি লিখলাম। তারপরে থাকবে আমাদের কি করতেছি আমরা, ক্যাশ রিসিভ জার্নাল করতেছি, এই জন্য ক্যাশ রিসিভ জার্নাল লিখলাম। এবং কোন মেথডে করব সেটা কি বলে দিছে কোশ্চেনে, কোথাও কিন্তু বলা নাই যে পিরিয়ডিক্যাল সিস্টেমে করব নাকি পারপেচুয়াল সিস্টেমে করব। সেটা বোঝার উপায় কি, এই যে 6 কলাম বলছে না, 6 কলাম মানে হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে হবে, অর্থাৎ টাকার ঘর হবে 6টা। আমরা 2টা ডেবিটের ঘর দিব আগে। এই যে দেখো ডেবিটের ঘর 2টা দিছি, ক্যাশ দিছি আর সেলস ডিসকাউন্ট দিছি। আর ক্রেডিটের ঘর হবে কয়টা, ক্রেডিটের ঘর হবে আমাদের 3টা আরো, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল, সেলস আর আদার্স অ্যাকাউন্ট। হ্যাঁ, এই 3টা আমরা ক্রেডিট করছি, এখানে ক্রেডিট করছি। আর ওই দুইটাকে আমরা একসাথে রাখবো, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই দুটাকে আমরা এক জায়গায় করে দিব। ঠিক আছে, তো এই হলো আমরা ঘর করলাম। এখন আমরা একটা একটা করে পড়বো এবং ঘরে কোন মানটা কোথায় বসবে সেটা দেখবো। প্রথমে বলছে জুলাই মাসের 3 তারিখ। আমরা লিখলাম 2019 সালের জুলাই মাসের 3 তারিখ। তো কি করছে, সেলস ক্যাশ সেলস টোটাল টাকা 5800, অর্থাৎ নগদে বিক্রি করছে 5800 টাকা। ঠিক আছে, যার ক্রয় মূল্য ছিল 3480 টাকা। তো আমরা কি লিখবো, যে ক্যাশের ঘরে টাকা বসাবো কত, 5800। ঠিক আছে, 5800 টাকা আমরা ক্যাশ বসাবো। আর যেহেতু পণ্য বিক্রি করছে, বিক্রয়ের ঘরে বসাবো 5800। ঠিক আছে, আর এই যে কস্ট মূল্যটা, এই কস্ট মূল্যটা যাবে কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে, অর্থাৎ শেষের ঘরে যাবে 3480 টাকা। দেখো তাই করছি কিনা, এই যে ক্যাশের ঘরে 5800 লিখছি, সেলসের ঘরে 5800 লিখছি, আর কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে 3480 টাকা লিখছি। তো এইখানে কোনো টাইটেল কেন দেই নাই, টাইটেল দেওয়ার প্রয়োজন হয় নাই কেন, কারণ হলো কোশ্চেনে যখন যে এন্ট্রিটা বলবো ওই এন্ট্রির 2টা পক্ষের ঘরে যদি আমাদের এইখানে থাকে তাহলে ওই টাইটেলটা না দিলেও হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের জাবেদা হয়েছিল কি, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্যাশের ঘরও আছে সেলসের ঘরেও আছে। ঠিক আছে, এই জন্য আমাদের আর এখানে টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, মানে এখানে নাম দেওয়া, অ্যাকাউন্টস ক্রেডিটের নাম না দিলেও চলবে। তারপরে 5 নাম্বার যে আমাদের তারিখ, সেই 5 তারিখটা দেখি, জুলাই মাসের চেক ফর টাকা 6370 is received from Asif company and the payment invoice number date 26 for টাকা 6500 টার্ম টু 10 নিট 30। বলতেছে যে আসিফ কোম্পানি, হ্যাঁ আসিফ অ্যান্ড কোম্পানি, তারা কি করছে, তারা 6500 টাকার একটা ব্যালেন্স, অর্থাৎ 26 জুন, জুন মাসের 26 তারিখে একটা লেনদেন হয়েছিল 6500 টাকার। ঠিক আছে, তো এই 6500 টাকার মধ্যে কত টাকা পাইছে এবিসি কোম্পানি, এই আসিফ কোম্পানির কাছ থেকে কত টাকা পাইছে, 6370 টাকা পাইছে। তাহলে আমরা নগদ পেলাম কত, 6370। ঠিক আছে, তাহলে আমরা লিখবো
ক্যাশ ডেবিট 6,370। আর কত টাকার মামলা ছিল এখানে, লেনদেন হয়েছিল 6,500 টাকা। আমরা টাকা কার কাছ থেকে পাই? রিসিভেবল, অর্থাৎ দেনাদারের কাছ থেকে পাই না, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলকে আমি 6,500 টাকা ক্রেডিট করব, ঠিক আছে। আর মাঝখানে কত টাকা? 130 টাকা। এই 130 টাকা কি? সেলস ডিসকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে, সেলস ডিসকাউন্ট। তো এই সেলস ডিসকাউন্টে আমরা 130 টাকা বসাবো। দেখি তাই করছি কিনা। আমরা বলছিলাম ক্যাশে বসাবো 6,370, সেলস ডিসকাউন্টে বসাবো 130, অ্যাকাউন্ট রিসিভেবলে বসাবো 6,500। যেহেতু আমাদের এইখানে দেনাদারটা কে, ওই দেনাদারের নামটা আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। দেনাদার হলো আসিফ অ্যান্ড কোম্পানি। তারপরে আসি 9 নাম্বার। এখন প্রশ্ন হইতে পারে এইখানেও তো সব নামই ছিল, আমি টাইটেল কেন দিলাম না? কারণ অ্যাকাউন্ট রিসিভেবল তার একজন না, এখানে 2-3 জন বাকিতে লেনদেন করছে, তো ইন্ডিকেট করার জন্য আমাকে নাম লিখে দিতে হবে যেটা কোন অ্যাকাউন্ট রিসিভেবল, কোন দেনাদার। হ্যাঁ, এই জন্য এখানে নাম লিখে দিতে হবে। 9 তারিখ, an additional investment of টাকা 5,000 is cash in made into in the business by the proprietors of AB company। অর্থাৎ এবি কোম্পানি, এবিসি কোম্পানিতে কি করা হয়েছে? অতিরিক্ত মূলধন আনা হয়েছে, ঠিক আছে। তো আমরা কি লিখবো? এডিশনাল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এডিশনাল ইনভেস্টমেন্ট আমাদের কত টাকা হবে? এটা দুইটা লাইনে চলে গেছে। এডিশনাল ইনভেস্টমেন্ট কত টাকা লিখবো আমরা? অতিরিক্ত মূলধনের জার্নাল কি? ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিটে 5,000 লিখবো, আর এডিশনাল ইনভেস্টমেন্টের কোনো ঘর নাই, এই কারণে এই টাকাটা আমরা আদার্সে বসাই দেবো, ঠিক আছে। তারপরে আসি 10 তারিখ। 10 তারিখ বলছে নগদে বিক্রি করছে, তাহলে বিক্রয়ের ঘরে 12,519 টাকা বসাবো। আর নগদে যেহেতু বিক্রি করছে, বিক্রয়ের ঘরে এবং ক্যাশের ঘরে বসবে। হ্যাঁ, অর্থাৎ ক্যাশ আর সেলসের ঘরে আমরা 12,519 টাকা বসাবো। আর কস্ট অফ গুডস সোল্ডের ঘরে 7,511 টাকা বসাবো। 5,511 টাকা, ঠিক আছে, 7,511 টাকা। দেখো বাকিগুলো বসানো ঠিক আছে না? হ্যাঁ, ক্যাশের ঘরে বসাইছি। আর কোথায় বসানো হয়েছে? সেলসের ঘরে। আর কত? কস্ট অফ গুডস সোল্ডের ঘরে। এখানে কোনো নাম হবে না, ঠিক আছে, নামটা নিচের লাইনের নাম, 12 তারিখের নাম ওটা। বুঝতে পারছি এতটুক? তার মানে আমরা পরেরটাই যাই এখন। a check for টাকা 7,275 is recovered from Rohim and company is payment of a টাকা 7,500 invoice date July 3 term 3/10/30। অর্থাৎ একটা শর্ত সাপেক্ষে 7,500 টাকার পণ্য বিক্রি করা হয়েছিল, ওইটার টাকা পাইছে 7,275 টাকা। ডিসকাউন্ট আসছে এখানে, তাহলে ডিসকাউন্ট, সেলস ডিসকাউন্টে আমরা বসাবো 25 টাকা, 225 টাকা বসাবো সেলস ডিসকাউন্টে। ক্যাশে বসাবো 7,275 টাকা। আর কার কাছ থেকে আমি পাইছি? রহমান কোম্পানি, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে যাবে ক্রেডিট 7,500 টাকা। তো এই রহমান অ্যান্ড কোম্পানির নাম এখানে লিখছি। আমরা নগদ পাইছি 7,275 টাকা, আর ডিসকাউন্ট ছিল 275 টাকা। মোট আমরা ক্রেডিট করব অ্যাকাউন্ট রিসিভেবলকে 7,500 টাকা। বুঝতে পারছি? এরপরে হলো 15 নাম্বার। 15 নাম্বারে বলছে এ কাস্টমার অ্যাডভান্স অফ টাকা 700 ইজ রিসিভ ফ্রম ফিউচার সেলস। ভবিষ্যতে পণ্য বিক্রি করার জন্য আগেই টাকা নিছে। হ্যাঁ, পণ্য কিন্তু এখনো বিক্রি করে নাই। তো আমরা কোনো সেবা না দিয়ে বা কোনো বিক্রি না করেই টাকা নিয়ে নিয়েছি, এই জন্য আমরা কি লিখবো? আর্ন রেভিনিউ, ঠিক আছে। আমাদের অনুপার্জিত আয় হয়েছে 700 টাকা, এই জন্য আমরা আর্ন রেভিনিউ নাম লিখে আমরা যেহেতু নগদ টাকা নিয়েছি, ঠিক আছে, তো আমরা কি করব? ক্যাশে 700 বসাবো আর আদার্স অ্যাকাউন্টে 700 টাকা বসাবো। কারণ আর্ন রেভিনিউ নামে এখানে কোনো ঘর নাই, এই জন্য আদার্সের ঘরে আমরা টাকা বসাবো। তারপরে বলতেছে ক্যাশ সেলস, নগদ বিক্রি করছি 15,000 টাকার। তো এটা নর্মাল আগেও আমরা দেখে আসছি, দুইটা ক্যাশের ঘরে বলবে, সেলসের ঘরে বলবে, আর কস্ট অফ গুডস এর ঘরে টাকা বলবে, কোনো নাম হওয়ার দরকার নাই। 22 তারিখ বলতেছে, 22 তারিখও আমরা অলরেডি করে ফেলছি এরকম। একই এন্ট্রি বারবার দিয়ে অঙ্কটা একটু বড় করছে। 5,880 টাকা রিসিভ করছে, তাহলে এটা বলবে ক্যাশে। তার কাছ থেকে মিল্টন কোম্পানি, তাহলে এই যে এখানে মিল্টন কোম্পানি বসবে। 6,000 টাকার লেনদেন ছিল, অর্থাৎ 6,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলে বসাবো। মাঝখানে 120 টাকা হলো ডিসকাউন্টে, ঠিক আছে।
ক্যাশ সেলসে ঘুরে ফিরে আবার ওই একই এন্ট্রি বলছে সেলস, তাহলে সেলসের করে 17,660, অ্যাকাউন্ট রিসিভেবলেও 17,660, আর সরি সেলসে 17,660, কস্ট অফ গুডস সোল্ডে 10,596 টাকা বসবে, ঠিক আছে। এখানে দেখো তাই করছি। আর সর্বশেষ ক্যাশ রিসিভ করছি কত টাকা, 200 টাকা। কার কাছ থেকে, কিসের জন্য? ইন্টারেস্ট বাবদ আমরা আর্ন করতে পারছি। তাহলে ইন্টারেস্ট আর রেভিনিউ ডেবিট, ক্রেডিট, আর ক্যাশ কি ডেবিট। যেহেতু নগদ পাইছি আমরা, এই জন্য ক্যাশ ডেবিট হবে 200 টাকা। এই জন্য দেখো ক্যাশের করে 200 টাকা বসাইছি। আর ইন্টারেস্ট বাবদ আয় হয়েছে, এই জন্য এটা আদার্স নামে আমাদের 200 টাকা লিখতে হবে। তারপরে সব ক্যাশের ব্যালেন্স যোগ করে আমরা পাইছি 76,876 টাকা। সেলস ডিসকাউন্ট পাইছি 475 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল পাইছি আমরা 20,000 টাকা, ঠিক আছে। তারপরে আমরা সেলস পাইছি 51,451 টাকা। আর আদার্সে পাইছি 5,900 টাকা। আর এইখানে আসছে 30,870 টাকা। তাহলে আমাদের টোটাল ডেবিট ব্যালেন্স হলো 77,351 টাকা, আর ক্রেডিট ব্যালেন্স হলো 77,351 টাকা। এই দুইটা পাশ অবশ্যই মিলতে হবে, ডেবিটের টাকার সমপরিমাণ ক্রেডিট টাকা হইতে হবে। এই ছিল আমাদের 1 নাম্বার অঙ্ক। এই এতটুকু অঙ্ক দিয়ে আমাদের 10 মার্ক থাকে অঙ্কটাতে, ঠিক আছে। একদম সহজ অঙ্ক, যদি তুমি ঘরটা ঠিক মতো করতে পারো, যা করে করে যে ঘরে যাওয়ার ওই ঘরে পাঠিয়ে দিবা, তাহলেই হবে। এখন আমরা 2 নাম্বার অঙ্কটা দেখি। 2 নাম্বার অঙ্ক সেম অঙ্ক, এই জন্য আমি এটা আর এই দেখাবো না, জাস্ট খালি আমি এন্ট্রি গুলো পড়ে যাব, দেখবা কোনো এন্ট্রি জার্নালে কোনো সমস্যা আছে কিনা। তো প্রথম জার্নালটা কি হবে বলো তো দেখি। প্রথম জার্নালটা ঘর ওইটাই হবে, 6 কলামের। হ্যাঁ, কিভাবে বুঝলাম দেখো, এই যে এখানে বলে নাই কিন্তু কোথাও যে কয় কলাম। আগের অঙ্কে যেমন বলে দিয়েছে 6 কলাম, অথবা আমাদের টাইটেল দেওয়া ছিল কয়েকটা, ওই যে ছকের নামগুলো দেওয়া ছিল, এই জন্য বুঝতে পারছি। এই অঙ্কের মধ্যে কিন্তু কিছুই দেয় নাই, এই একটা জিনিস দেখেই তুমি বুঝতে পারবা যেটা কয় কলামের ঘর হবে। অর্থাৎ কস্ট মূল্য দেওয়া থাকলে এবং কিছু বলা না থাকলে অঙ্কের মধ্যে যে কোন মেথডে করতে হবে, তখন তুমি পারপিচুয়াল ইনভেন্টরি অর্থাৎ টাকার ঘর 6টা দিয়ে করতে হবে। তো প্রথম জার্নালটা কি বলো তোমরা, একটু বলো প্রথম জার্নাল কি। প্রথম জার্নালটা কি হবে? আলবা, আরেকজন কই গেল, হাওয়া হয়ে গেছে। আচ্ছা, আমি বলে দিতেছি। মিস্টার দাবিদ started business with a capital of টাকা 1,000, অর্থাৎ 1,000 টাকা বিনিয়োগ করছে, ঠিক আছে। 1,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করছে। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট কত টাকা? 1,00,000 টাকা হবে। পেমেন্ট অফ অফিস রেন্ট, ভাড়া দেওয়া হয়েছে। অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, আর ক্যাশ ক্রেডিট হবে। তো এই এন্ট্রি আমাদের অঙ্কে আসবে না, কারণ আমরা করতেছি ক্যাশ রিসিভ জার্নাল, কিন্তু এটা কিন্তু ক্যাশ পেমেন্ট জার্নালে চলে গেছে নাকি। অর্থাৎ 5 নাম্বার এন্ট্রিটা আমাদের অঙ্কে আসবে না, মনে থাকবে। কারণ এটা কি পেমেন্ট, অর্থাৎ টাকা দিছে আমাদের। এখানে হিসাব করো সব যেগুলো টাকা পাইছে সেগুলো, নগদে পাইছে সেগুলো। মার্চেন্ডাইজ পারচেজ এটাও আসবে না, কারণ পণ্য কিনলে টাকা চলে যায়, এই জন্য এটা আসবে না। তার মানে 5 আর 8 নাম্বার এন্ট্রিটা আমাদের এই ছকের মধ্যে আসতেছে না। সোল মার্চেন্ডাইজ, বিক্রি করছে পণ্য, পণ্য বিক্রি করলে যাবে দেখি হয় ক্যাশ ডেবিট, আর আমাদের কি হবে সেলস ক্রেডিট হবে, ঠিক আছে। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। ক্যাশ কিভাবে বুঝলাম, কারণ উপরে উল্লেখ করে যে হিস ক্যাশ ট্রানজ্যাকশন ইজ ফলোইং, অর্থাৎ সবগুলো লেনদেন এখানে ক্যাশে হয়েছে। তারপরে ক্যাশ সেলস করছে আবার নতুন করে 7,73,500 টাকা। তো আমরা এখানে কি দিব, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, কত 7,73,500 টাকা। আর আমাদের কস্ট অফ গুডস সোল্ডের করে বলবে 4,61,500 টাকা। তারপরে আমরা লিখবো অ্যামাউন্ট রিসিভ থ্রো চেক ফর টাকা 39,000 অন ফুল সেটেলমেন্ট টাকা 40,000, অর্থাৎ 40,000 টাকার নিষ্পত্তির জন্য 39,000 টাকা দিয়ে 40,000 টাকার যে দেনাটা ছিল সেটা নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ 1,000 টাকা এখানে ডিসকাউন্ট। তাহলে জার্নাল কি হবে, আমি টাকা পাইতেছি কত, 39,000 টাকা। তাহলে ক্যাশ ডেবিট 39,000
ঠিক আছে। আর সেলস ডিসকাউন্ট ডেবিট 1000, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 40,000 টাকা বলবে। ক্যাশ অফ টাকা 10,000 ইজ রিসিভ অন ইন্টারেস্ট ফর অক্টোবর, অর্থাৎ আমরা ক্যাশ টাকা রিসিভ করছি কত থেকে 10,000 টাকা রিসিভ করছি, তাহলে ক্যাশ ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। A customer advance of টাকা 35,000 cash is received from future sales, একটু আগে এটা আমরা করে আসছি, আনআর্ন সেলস লিখছিলাম, ক্যাশের ঘরে টাকা বসাইছিলাম আর সেলস এর আদার্স এর ঘরে টাকা বসাইছিলাম। A check for টাকা 2,94,000 is received from Hashem is payment of টাকা 3 লাখ invoice date 13 তারিখে একটা লেনদেন হয়েছিল, সেই টাকা 3 লাখ টাকা পাওয়ার কথা, কিন্তু আমরা পাইছি কত 2,94,000 টাকা। আমার জার্নাল হবে কি ক্যাশ ডেবিট 2,94,000 টাকা আর 6,000 টাকা হবে আমাদের সেলস ডিসকাউন্ট, আর বাকি 3 লাখ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা আগেরটার মধ্যে কিন্তু মিলই ছিল, এখানে তেমন চেঞ্জ ছিল না, খালি দুইটা এন্ট্রি এখানে আমাদের বাড়তি দিয়েছিল, এই দুইটা এন্ট্রি আমাদের শীটে মানে ছকে আসবে না। দেখো এখানে সবকিছু ঠিক আছে কিনা দেখি। প্রথমে ক্যাশ ক্যাপিটাল ছিল, 2 নম্বরে সেলস করছিলাম, 3 নম্বরেও সেলস করছিলাম, 4 নম্বরে দেনাদারের টাকা পাওয়া গেছিল, 5 নম্বরে আমাদের ইন্টারেস্ট বাবদ রেভিনিউ হয়েছিল 10,000 টাকা, আনান ছিল 35,000। হ্যাঁ, সবগুলো ঠিক মতো বসানো হয়েছে। ঠিক আছে, এটা তাহলে করে নিবা। তারপরে 3 নাম্বারটাও কর, 3 নাম্বারটা দেখি একরকম কিনা। একই রকম। ঠিক আছে, 1, 2, 3 এগুলো করে রাখবা। 4 নাম্বারটা রিসিপ্ট, হ্যাঁ এটাও একই রকম অঙ্ক। হ্যাঁ, তার মানে কি ক্যাশ রিসিপ্ট জার্নালের প্রায় ম্যাক্সিমাম অঙ্ক একই, প্রায় সবগুলোই একই অঙ্ক, এই জন্য অত বেশি করারও প্রয়োজন হয় না, কারণ একরকমই তো সব। তো 4ও করবা, হ্যাঁ 1 থেকে 4 পর্যন্ত করবা, দেখি আমরা 5-এ কোনো কিছু নতুন পাই কিনা। 5টা একটু বড়, 5টাই মনে হয় আজকে আমাদের লাস্ট হবে। আচ্ছা দেখি তাহলে 5 নাম্বারটা একটু আসি 5 নাম্বার অঙ্কে। 5 নাম্বার অঙ্কে বলতেছে কামাল কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্ট ইনক্লুডিং দ্য ফলোইং সিলেকশন অ্যাকাউন্ট। তো আমাদের প্রথমে ক্যাশের একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ওনার্স ক্যাপিটাল, সেলস রেভিনিউ, সেলস ডিসকাউন্ট, কস্ট অফ গুডস, এরকম বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন নাম্বার, তারা অ্যাকাউন্টের একটা নাম্বার থাকে, ওই নাম্বার এখানে দেওয়া আছে। On April 1, the account receivable ledger of Kamal Company showed the following balance. মোরোর কিছু টাকা আছে, অর্থাৎ মোর একজনের নাম, তার কিছু ব্যালেন্স ছিল 1,0550 টাকার ব্যালেন্স ছিল, অর্থাৎ ওরা কিন্তু দেনাদারদের কিছু ব্যালেন্স ছিল। রোসের ছিল 1200 টাকা, জ্যানিনের ছিল 2,900 টাকা, ডেন্টের ছিল 2,200 টাকা। এপ্রিল মাসে তাদের কিছু ট্রানজেকশন হয়, সেই ট্রানজেকশনগুলো এখানে দিয়ে দিছে। ফার্স্ট ট্রানজেকশন হলো দ্য ওনার টি কজমা ইনভেস্ট এডিশনাল ক্যাশ ইন দ্য বিজনেস টাকা 7,200। ঠিক আছে, দ্য ওনার্স বলছে যে এই ওনার্স কোম্পানির যে ওনার, সে কি করছে 7,200 টাকা কি করছে বিনিয়োগ করছে। এটা আমরা কোম্পানির নাম দিলাম আগে, কোম্পানি হলো কামাল কোম্পানি। হ্যাঁ, কামাল কোম্পানি হবে। তো কামাল কোম্পানি সে কি করছে 7,200 টাকা বিনিয়োগ করছে। তো ক্যাপিটাল লিখবো, ক্যাপিটাল লিখে ক্যাশে বসাবো 7,200, আদার্সে বসাবো 7,200 টাকা। ঠিক আছে, ক্যাশে 7,200 আর আদার্সে 7,200 টাকা বসাবো। 7,200 বসানোর পর আমরা দেখবো যে পরের এন্ট্রিটা কি বলছে। 4 নাম্বার এন্ট্রি বলছে রিসিভ চেক
ফর পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফ্রম ডেন্ট লেস 2% ক্যাশ ডিসকাউন্ট। অর্থাৎ ডেন্টের কাছে যে টাকাটা পাওয়ার কথা ছিল আমাদের, ওই টাকার 2% ডিসকাউন্টে ক্যাশ নিছে। ডেন্টের কাছে আমরা টাকা পাইতাম কত, 2200 টাকা। আর আমরা অ্যাকাউন্ট রিসিভেবলে আমরা কি করব, 2200 টাকাই বসাবো। আমরা তাহলে টাকা পাইতেছি কত, 2% কম, অর্থাৎ 44 টাকা কম টাকা পাবো। অর্থাৎ ওই 44 টাকা বাদে যেই টাকাটা থাকবে সেটা বসাবো ক্যাশে, আর 44 টাকা বসাবো আমরা ডিসকাউন্টে। ঠিক আছে, দেখি তাই করছি কিনা। এই যে 4 তারিখ দেখো নিচে, ডেন্ট 2156 টাকা ক্যাশ পাইছে, 44 টাকা ডিসকাউন্ট দিছে, মোট টাকা পাওয়ার কথা ছিল 2200 টাকা। ঠিক আছে, কাস্টমারে বলছে রিসিভ চেক ফর 920 ইন পেমেন্ট অফ ইনভয়েস নাম্বার 307 ফ্রম জেনিন কর্পোরেশন। জেনিন কর্পোরেশনের 307 নাম্বার ইনভয়েস নাম্বারে 920 টাকা সে পাইতো। তো 920 টাকা আমরা লিখবো, জেনিন কোম্পানি লিখবো, জেনিন কোম্পানি 920 টাকা নগদ পাইছে। কার দেনাদারের, যেহেতু এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ক্রেডিট করে ওইখানে টাকা বসেছি 920 টাকা। তারপরে বলছে যে made cash sales of merchandise totaling টাকা 7,245. The cost of the merchandise sold was 4,347. অর্থাৎ পণ্য বিক্রি করছে নগদে না, অর্থাৎ আমরা কি লিখবো 8 তারিখে। এখানে আমাদেরকে এখানে নাম লেখা কি ঠিক আছে? 8 তারিখে তো কত টাকা আসবে, মেড ক্যাশ সেলস, হ্যাঁ ঠিক আছে, 7,245 টাকা আমরা কি বসাবো, ক্যাশে বসাবো। আর যেহেতু পণ্য বিক্রি করছে, সেলসের ঘরে বলবে 7,245 টাকা। আর কস্ট অফ গুডস হলে বলবে 4,347 টাকা। দেখি এই যে 7,245 টাকা, আর এখানে কত, 4,347 টাকা। এইটা আমাদের কার এখানে বলবে, এই জন্যই তুমি ব্যস্ত আসছে, যেটা 2 লাইনে চলে গেছে তো। এবার ঠিক আছে, মোড়টা নিচে যাবে, গ্যাপ থাকবে। এটা গ্যাপ থাকবে। তো আমরা 8 তারিখ বসালাম, 10 তারিখে আসি। রিসিভ চেক ফর টাকা 600 ইন পেমেন্ট অফ ইনভয়েস নাম্বার 309 ফ্রম মোরোর। কিছু টাকা এখান থেকে পাওয়া গেছে। রিসিভ করছি কত, 600 টাকা। কার কাছ থেকে? মোরোর কাছ থেকে। তাহলে মোরো লিখবো, কত টাকা পাইছি, 600, এই জন্য ক্যাশ ডেবিট 600। মোরো হলো অ্যাকাউন্ট রিসিভেবলের আন্ডারে পড়বে, এই জন্য 600 টাকা আমরা অ্যাকাউন্ট রিসিভেবলে বসেছি। তারপরে আসি 11 তারিখ, রিসিভ ক্যাশ রিফান্ড ফ্রম এ সাপ্লায়ার ফর ড্যামেজ মার্চেন্ডাইজ। পণ্য নষ্ট হয়ে গেছিল, ওই বাবদ ক্যাশ নগদ ক্যাশ পাইছি কত টাকা, ফেরত দিয়ে আমরা টাকা নিয়েছি আবার কত, 774 টাকা, 740 টাকা। তো এই 740 টাকা ক্যাশ বলবে, আর আসছে বলবে 740 টাকা। ইনভেন্টরি কেন লিখছি, কারণ আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম করতেছি, এই জন্য আমাদের এখানে কি লিখবো, ইনভেন্টরি লিখবো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কারণ আমাদের জার্নালটা আমরা বলিনি, জার্নালটা এখানে কি হয়েছিল, জার্নালটা হয়েছিল ক্যাশ ডেবিট, পারচেস রিটার্ন ক্রেডিট। ঠিক আছে, পারচেস রিটার্ন ক্রেডিট, কারণ পণ্য আমরা যেটা কিনছিলাম ওটা ফেরত দিছি, আর ওই ফেরত দেওয়ার কারণে আমরা নগদ টাকা আবার ফেরত পাইছি। এই জন্য আমাদের যেহেতু পারচেস রিটার্ন, এই জন্য আমরা কি লিখতেছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতেছি, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হওয়ার কারণে। না হলে কিন্তু আমরা এখানে পারচেস রিটার্নই লিখতাম, 740 টাকা। তারপরে আসি 23 নাম্বার অঙ্ক, 23 নাম্বার এন্ট্রি, রিসিভ চেক ফ্রম টাকা 1000 ইন দ্য পেমেন্ট অফ ইনভয়েস নাম্বার 310 ফ্রম জেনিন কর্পোরেশন। তো জেনিন কোম্পানি কি বলতেছে, তাদের 1,000 টাকা পাওয়া গেছে, 1,000 টাকা আমরা ক্যাশ লিখবো, আর এই অ্যাকাউন্ট রিসিভেবলে 1,000 টাকা লিখবো। সর্বশেষ হলো রোজ কোম্পানির কাছ থেকে টাকা পাওয়া গেছে কত টাকা, রিসিভ চেক ফর পেমেন্ট অফ এ অ্যাকাউন্ট ফ্রম রোজ, নো ডিসকাউন্ট অ্যালাউড। অর্থাৎ উপরে আমাদের দেখতে হবে যে রোজ কোম্পানির কয় টাকা ছিল বকেয়া। রোজ কোম্পানি ছিল 1,200 টাকা, বলে মানে 1,200 টাকার আমরা জার্নাল দিব। রোজ কোম্পানি 1,200 টাকার আমরা জার্নাল দেখাইছি। ঠিক আছে, এই ছিল আমাদের প্রথম যেটা চাইছে, অর্থাৎ
জার্নালাইজ দ্য ট্রানজাকশন অ্যাবভ ইন 6 কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল, সেটা আমরা করছি। সাথে আমাদের আরো কিছু জিনিস চাইছিল, ফুড দেখাইতে বলছে, ক্রস ফুড দেখাইতে বলছে। ফুড বলতে এই যে আমরা এই যে প্রত্যেকটা এন্ট্রির যে রেজাল্ট গুলো নামাইছি সেগুলোকে ফুড বলে, আর সর্বশেষ এই যে ক্লোজ করে দিছি ব্যালেন্স মিলিয়ে, সেটাকে আমরা বলি ক্রস ফুড। ঠিক আছে, তার মানে এটা আমাদের নতুন কিছুই না, আমরা অঙ্কের মধ্যে যতটুকু করে বলছি ছকে, এই ছকের মধ্যে এই ফুড আর ক্রস ফুড ছিল। বি নাম্বারে বলছে যে ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্টস রিসিভেবল কন্ট্রোল অ্যান্ড সাবসিডিয়ারি অ্যাকাউন্ট অ্যান্ড পোস্ট দ্য এপ্রিল ট্রানজেকশন টু দোজ অ্যাকাউন্ট। অর্থাৎ বলতেছে যে অ্যাকাউন্ট রিসিভেবলের যে ব্যালেন্স গুলো আছে সেই ব্যালেন্স গুলোর সাহায্য নিয়ে আমাদের একটা কন্ট্রোল অ্যাকাউন্ট করতে এবং একটা সাবসিডিয়ারি লেজার তৈরি করতে বলছে। ঠিক আছে, তো আমরা এখন দেখবো সাবসিডিয়ারি লেজার এবং অ্যাকাউন্ট রিসিভেবলের লেজার, দুইটা লেজার কিভাবে করে। তো যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবলের লেজার চাইছে, তো আমরা প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল বা কন্ট্রোল অ্যাকাউন্টের তৈরি করব। কন্ট্রোল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব, এখানে শুধুমাত্র ওই দেনাদারের কাজ, দেনাদারের গুলা নিয়ে কাজ হবে। দেনাদার ছিল কে কে, জ্যানিন ছিল, মোরো ছিল, আর কে ছিল, রোজ ছিল না, আর কেউ ছিল, ডেন ছিল, তিনজন, চারজন ছিল। ঠিক আছে, চারজনের টোটাল ব্যালেন্স কত ছিল একটু দেখি। এই মোরো 1550, রোজ 1200, জেনিন 2900, ডেন 2200, সবগুলো যোগ করবো। ঠিক আছে, যোগ করলে আমাদের এই টাকাটা আসবে 7850 টাকা আসবে। যেহেতু 1 তারিখের ব্যালেন্স ছিল, এই জন্য ব্যালেন্স থেকে আমরা 7850 টাকা লিখছি। আর আমরা এই অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্সে আবার এগুলোকে ক্রেডিট করছিলাম রিসিভেবল নাম দিয়ে, কত, 5920 টাকা আমরা কি করছি, ক্রেডিট করছি না, এই যে অ্যাকাউন্টস রিসিভেবলে এই টাকাগুলো কি পাওয়া গেছে, এই জন্যই আমরা ক্রেডিট করছি। তার মানে কি, আগে দেনাদার ছিল এত, কিন্তু দেনাদারের এই টাকাটা আমরা পাইছি, তাহলে আমাদের হাত আর বাকি আছে দেনাদার কত টাকা, 1930 টাকা। এটাকেই বলতেছি আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট, অর্থাৎ কত পেতাম সেখান থেকে যেটা পাইছি বাদ দিয়ে যা থাকবে সেটাই আমাদের কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স। আর সাবসিডিয়ারি অ্যাকাউন্ট কোনটাকে বলা হয়, সাবসিডিয়ারি লেজার। সাবসিডিয়ারি লেজার বলতে এই যে প্রত্যেকটা নামে যে লেজারগুলো করবো আমরা, ডেন, জ্যানিন, মোরো, রোজ, ঠিক আছে, এই চারজনের নামে যে 4টা লেজার তৈরি করব, সেই 4টা লেজারকে বলতেছি আমরা সাবসিডিয়ারি লেজার, অর্থাৎ সহায়ক খতিয়ান। সহায়ক খতিয়ানে শুধু দেনাদারের যে বিষয়গুলো সেগুলো আসবে। তো প্রথমে আমরা করতেছি মোরো, তারপরে রোজ, জ্যানিন আর ডেন, চারজনের 4টা লেজার করব। লেজারের ছক হচ্ছে ডেট থাকে, এক্সপ্লেনেশন থাকে বা ডিটেলস থাকে, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর ব্যালেন্স থাকে। তো আমাদের প্রথমে মোরোর প্রথমেই ব্যালেন্স ছিল কত টাকা, মোরোর একদম ফার্স্টে ব্যালেন্স ছিল 1550 টাকা, এটা আমরা আগে দেখছি। মোরো ব্যালেন্স 1550 টাকা। আর আমরা 10 তারিখে দেখো ডেবিট করছি মোরোরে, কত টাকা ডেবিট করছি, 600 টাকা। ঠিক আছে, এই 600 টাকা ডেবিট করছি নাকি মোরো, আর আমরা এখন 600 টাকা এখানে বসাই দেবো মোরোর নামে, 600 টাকা। ঠিক আছে, তো 1550 টাকা পাওনা ছিল, পাইছি 600। আমার মোরোর ব্যালেন্স আছে এখনো 950 টাকা। ঠিক একইভাবে রোসের একদম শুরুতে ব্যালেন্স ছিল 1200 টাকা, রোসের থেকে টাকা পাওয়া গেছে 1200, তার মানে রোসের থেকে আর আমরা কোনো টাকা পাবো না, এই জন্য নীল হয়ে গেছে। জ্যানিনের লেনদেন হয়েছিল, প্রথমে ব্যালেন্স ছিল 2900, দুইবার আমরা লেনদেন করছি। একবার টাকা পাইছি 920 টাকা, অর্থাৎ বিয়োগ করে আমাদের হাতে ব্যালেন্স ছিল 1980 টাকা। আর জ্যানিনের কাছ থেকে আবার আমরা টাকা পাইছি 1000 টাকা, অর্থাৎ 5 তারিখ আর 23 তারিখে, যে দেখো এখানে 5 তারিখে 920 টাকা পাইছিলাম, 23 তারিখে পাইছিলাম 1000। তাহলে এই দুইটা আমরা বাদ দিব, বাদ দেওয়ার জন্য আমরা কি করছি, ডেবিট করছি। আমাদের জ্যানিনের কাছ থেকে এখনো পাবো 980 টাকা। ডেন্টের ব্যালেন্স ছিল 2200 টাকা। ঠিক আছে, আর ডেন্টের ক্যাশ ছিল হচ্ছে কত টাকা, অর্থাৎ 4 তারিখে লেনদেন হয়েছে 2200 টাকা। অর্থাৎ এখানে কি হবে, এখানে ডিসকাউন্টটা হবে না, কারণ ডিসকাউন্ট ছিলই না অঙ্ক, না, ডিসকাউন্টটা হবে না। তো আমাদের ডেন্টের কাছেও আমরা কোনো টাকা আর পাবো না। তাহলে আমরা টাকা পাবো কিন্তু দুইজনের কাছে। দুইজনের ব্যালেন্স তাহলে কত হবে, দুইজনের ব্যালেন্স যোগ করলেও কিন্তু এই যে 1930 টাকাই হবে। এই যে 950, আর তুমি যদি এখানে 980 যোগ করো, ঠিক আছে, তাহলে আমরা এই যে এইটা পাবো, 1800 এইটা আসবে, 1930 টাকা আসবে। তো এখন 3 নাম্বার আমাদের যেটা বের করতে বলছে, যে প্রুভ দ্য এগ্রিমেন্ট অফ দ্য কন্ট্রোল অ্যাকাউন্ট।
অর্থাৎ যেই কন্ট্রোল অ্যাকাউন্ট আমরা তৈরি করছি সেটার সাথে সাবসিডিয়ারি অ্যাকাউন্টের ব্যালেন্সের আমাদের কি করতে বলছে, প্রুফ দেখাইতে বলছে দুইটার মধ্যে। তো আমরা কিন্তু মুখে মুখে অলরেডি প্রুফ করে ফেলছি যে অ্যাকাউন্ট রিসিভেবলের বা কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল 1930 টাকা, সাবসিডিয়ারি অ্যাকাউন্টের দুইটা ব্যালেন্স ছিল, দুইটা ব্যালেন্স যোগ করেও কত আসছিল 2930 টাকা। এইটাই আমরা এখন ছকের মধ্যে দেখাবো। এই পাশে রাখছি আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট আর এই পাশে রাখছি আমরা সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল 1930, আর সাবসিডিয়ারি অ্যাকাউন্টে দুইজনের টাকা নাই, বাকি দুজনের টাকা ছিল। যোগ করে আমরা কি করছি যে আমাদের দুইটা পাশটা সমান করছে, অর্থাৎ কন্ট্রোল অ্যাকাউন্ট আর সাবসিডিয়ারি অ্যাকাউন্টের ব্যালেন্স মিলে গেছে, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, আমাদের কাজ হবে, আজকে আগালাম না, ক্যাশ রিসিপ্টের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ক্যাশ পেমেন্ট জার্নাল গুলো দেখবো। ঠিক আছে, তারপরে আমাদের সেলস আর পারচেস একদিন দেখবো, আর পরে শেষের গুলো হলো সংমিশ্রণ, অর্থাৎ রিসিপ্ট পেমেন্ট মিলায় অঙ্কগুলা করা। তো তোমরা এই 1 থেকে 5 পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলবা খাতায়। হ্যাঁ, করার পর কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে নেক্সট ক্লাসে বলবা, আমি সলভ করে দেবো। শিটটা আমাদের ওই ড্রাইভে দেওয়া আছে, গুগল ড্রাইভে লিংক সেট করে রাখতে বলছিলাম, ওইখানে দেওয়া আছে। ঠিক আছে, আজকে যদি না নামায় রাখো তাহলে আজকে নামায় নিও।